জনাব আবুল হাসনাত, কুমিল্লা ৪, একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বর্তমানে আমাদের আসন্ন পরিবেশ সংকট এবং পরিবেশকে সামনে রেখে মানবিক বিপর্যয় রোধে এবং কিছুদিন পরে আমাদের বর্ষাকাল রয়েছে, সেটি রোধে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যতগুলো নদী রয়েছে, নদীর যেই চর এবং নদীর পাড় সংশ্লিষ্ট যে জমিগুলো রয়েছে সেখানে অবাধে মাটি কাটা হয়, সেখানে ড্রেজার দিয়ে মাটি কাটা হয় এবং সেটির কারণে যেই অংশটি থেকে মাটি কাটা হয় এর আশেপাশের জমিগুলো হচ্ছে আপনার বিপন্ন হয় এবং কৃষি উৎপাদনমুখী করা যায় না, যার ফলে যেটি হয় আমাদের বন্যার সময় যে নদীর পাড় যেগুলো রয়েছে সেগুলো ভেঙে যায় এবং বন্যার সময় আমরা হচ্ছে যে ক্ষতি হয় সেই ক্ষতিটি 2 গুণ বা 3 গুণ বেড়ে যায়। সেজন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এই পরিবেশ সংকট বিবেচনায় আমাদের সামনে বর্ষাকাল রয়েছে, সেটি বিবেচনায় মাটি কাটা বন্ধে, ড্রেজার বন্ধে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন এবং দেখা যায় একটা মামলা দেওয়া হলে একদিনের মধ্যে কোর্ট থেকে জামিন নিয়ে আবার তাদের মাটি কাটা ব্যবসা শুরু করে দেয়, সেজন্য স্থায়ীভাবে এই বিষয়টি বন্ধে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়টি জানতে চাচ্ছি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সংসদ সচিবকে বলতে চাই যে পরিবেশের সাথে মাটি কাটার একটা সম্পর্ক আছে, সেটা শুধু উনি যেখানে বলছেন সেখানে না, আমাদের ইটভাটা তো মাটি কাটা হয় যেটা আমাদের উর্বর জমি নষ্ট করে। সেজন্য আমার মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নিয়েছে যাতে করে এই ধরনের অবাঞ্ছিত মাটি কাটা বন্ধ হয়। তবে ওনার পার্টিকুলার এরিয়ায় যদি কোনো সমস্যা থাকে দয়া করে যদি উনি যোগাযোগ করেন তাহলে আমরা খুব তাড়াতাড়ি এবং তড়িৎ গতির ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ। সেখানে গত 3 সপ্তাহে 3টা কিলিং হয়েছে, 3টে মার্ডার হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক এবং এগুলোকে বন্ধ করার জন্য অনতিবিলম্বে এই চরগুলোকে আমাদেরকে হাত দেওয়া উচিত এবং কাজ করা উচিত। মাননীয় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, নাটোর 1, সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে এই মহান সংসদে বাজেট নিয়ে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমি শুকরিয়া আদায় করছি। মাননীয় স্পিকার, বর্তমান বাংলাদেশে যে বাজেটটি আমাদের মাননীয় অর্থমন্ত্রী প্রস্তাবনা আকারে পেশ করেছেন বর্তমান মহান সংসদে, এই বাজেটটি আসলে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বলে আমি মনে করছি। সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি দুটোকে মাথায় রেখেই এই বাজেটকে জনগণের সামনে নিয়ে আসা হয়েছে। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বর্তমান সরকার পথে নামেনি। মাননীয় স্পিকার, আমরা পথে নেমেছি, পথটা তৈরি করে ইনশাআল্লাহ। আজকে বর্তমানে যে বাজেটটা রাখা হয়েছে টপ টু বটম দেশের সকল পর্যায়ের জনগণের ভাগ্য উন্নয়ন, তাদের জীবনের মান উন্নয়নের বিষয়টিকে মাথায় রেখেই মাননীয় স্পিকার এটিকে সামনে নিয়ে আসা হয়েছে। আমরা মনে করি এই বাজেটের যদি চ্যালেঞ্জের কোনো পার্ট থেকে থাকে সেটা হচ্ছে এটি বাস্তবায়ন করা, এবং উই হ্যাভ অলরেডি টেকেন দ্য চ্যালেঞ্জ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বর্তমান সরকার যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ছিল, আছে এবং থাকবে। বর্তমানে বাংলাদেশের যে আর্থিক অবস্থা, যে ভঙ্গুর অর্থনীতি, বিগত 17-20 বছর ধরে যে সিস্টেমেটিক্যাল ডিস্ট্রাকশন সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে করা হয়েছে, সকল কিছুকে ওভারনাইট তুলে নিয়ে আসা সম্ভব না, এটা আমরা সবাই জানি, আমরা সবাই বুঝি। সে কারণে আমাদের এই বাজেটটাকে বাস্তবে রূপ দিতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন রয়েছে। সকলকে সাথে নিয়ে আমাদেরকে একসাথে এগোতে হবে।
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে এ পর্যন্ত রাত দিন কাজ করে যাচ্ছি কিভাবে সব থেকে ভাইব্রেন্ট একটি মিনিস্ট্রি এটাকে করে গড়ে তোলা যায়। আমার মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন। আমরা সকলে মিলে চেষ্টা করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ম্যানিফেস্টো ওয়ান অফ দ্য মেইন সিগনেচার প্রজেক্ট যেটা ছিল ফ্যামিলি কার্ড, সেটাকে পাইলটিংটা বাস্তবে রূপ দিতে, এবং আমরা সাকসেসফুলি সেটা করতে পেরেছি ইনশাআল্লাহ। আমাদেরকে ফ্যামিলি কার্ড সহ, কৃষক কার্ড সহ, আমাদের যুব সমাজের উন্নয়নের জন্য চাকরি থেকে শুরু করে যত ধরনের সামাজিক পরিকল্পনা নেওয়া সম্ভব বর্তমান বাজেটে সবগুলো নেওয়া হয়েছে। কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে বেনিফিশিয়ারি এন্ডে যেন সকল এই পরিকল্পনাগুলোকে পৌঁছায়, এই বেনিফিটগুলো পৌঁছায়। সেটার জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমরা অনেক বিরোধিতার জন্য বিরোধিতা করতে পারি, কিন্তু পরিবর্তনের বাতাস যে একটি অলরেডি শুরু হয়ে গেছে এটা আমাদেরকে স্বীকার করতে হবে। সে পরিবর্তনটা যেমন সবুজ বাংলাদেশ গড়ার পরিবর্তন, গ্রিন বাংলাদেশ গড়ার পরিবর্তন, সেই পরিবর্তনটা একইভাবে পরিষ্কার বাংলাদেশ, ক্লিন বাংলাদেশ গড়ার পরিবর্তন। আসুন আমরা সকলে মিলে রাস্তাঘাট পরিষ্কার করার সাথে সাথে নিজেদের মনটাকেও একটু পরিষ্কার করি। যদি নিজেদের মনটাকে পরিষ্কার করতে পারি, একটু বড় করে আমরা দেখতে পারি, আমরা দেখতে পাবো যে আমরা সকলে মিলে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটি নতুন বাংলাদেশকে নিয়ে আসলাম, আমরা সকলে কিন্তু সে একই প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছি। সকলে কিন্তু সে একই প্ল্যাটফর্ম থেকে সামনের দিকে এগোতে চাচ্ছি, এবং সকলে মিলে যদি এগোতে পারি তাহলে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেই বাংলাদেশ কিন্তু খুব বেশি দূরে নয়। এই বাজেটে যেমন জাতীয় সম্পর্ককে বিনির্মাণ করার জন্য চেষ্টা করা হয়েছে, আন্তর্জাতিক সম্পর্ককে অনেক বেশি স্ট্রেংথেন করার চেষ্টা করা হয়েছে। এই বাজেট আত্মসম্মানের কথা বলে, এই বাজেট আত্মনির্ভরশীলতার কথা বলে, এই বাজেট আত্মমর্যাদার কথা বলে। আসুন এগুলোকে আমরা অনেক বেশি সাবজেক্টিভ না করে আমরা সকলে মিলে অবজেক্টিভ হিসেবে দেখি এবং জনগণের জীবনমানের উন্নয়নের জন্য কাজ করি। আমার মন্ত্রণালয়ের যে ফ্যামিলি কার্ডের বিষয়ে পাইলটিং শেষ হয়েছে, যখনই যেখানে যাই তখনই একটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হয় যে আমার এলাকায় কখন ফ্যামিলি কার্ড শুরু হবে। এই যে মানুষের চাহিদা, এই যে মানুষের রেসিপ্রোকেশন, তাদের যে ফ্যামিলি কার্ডের প্রয়োজন, তাদের যে কৃষক কার্ডের প্রয়োজন, সেটাই কিন্তু ডিনোট করে যে এই প্রজেক্টগুলো কতখানি বাস্তবধর্মী এবং এই প্রজেক্টগুলো কতখানি বাংলাদেশি ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলতে পারে। আমাদের রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধির জন্য আমাদের সকলকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। এই মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর কাজটি কিন্তু একা সরকারের পক্ষে করা সম্ভব নয়। সরকার স্টেট পলিসি নিচ্ছি আমরা, এটার এক্সিকিউশন লেভেলে গিয়ে আমাদেরকে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। এই জন্য বারংবার আমরা একটা কথাই বলতে চাই যে দেশ গড়ার কাজ কেবল আমার একলার না। আমরা দেখেছি বিগত সময়ে যখন এক একটি সেক্টরের উপরে অত্যাচার হয়েছে তখন সেই সেক্টর প্রতিবাদ করেছে, কিন্তু যখন একটি সন্তানের গায়ে গুলি লেগেছে তখন কিন্তু ঘর থেকে মা বাবা সহ সকলে বেরিয়ে এসেছে। আসুন উন্নয়নের অগ্রযাত্রায় আমরা সকলে মা বাবা সহ একসাথে বেরিয়ে এসে এই উন্নয়নের অগ্রযাত্রাতে আমরা শরিক হই এবং কাজের দিকে এগিয়ে যাই। সময় কম, এলাকার কথা কিছু না বললেই নয়। নাটোরের মানুষ, আমি নাটোরের মেয়ে। আমাদের নাটোরের বেশ কিছু বিষয় নিয়ে ইতিমধ্যে আমি সংসদে কথা বলেছি। তার মধ্যে একটি হচ্ছে নাটোরে যতগুলো চরাঞ্চল রয়েছে, উত্তরাঞ্চলে যতগুলো চরাঞ্চল রয়েছে, এই চরাঞ্চলগুলোকে যদি আমরা ইউটিলাইজ করতে না পারি তাহলে আমাদের জন্য এটা খুব ক্ষতির কারণ হচ্ছে। প্রথমত বালুমহল নিয়ে একটা বড় সিন্ডিকেট কাজ করে পুরো বাংলাদেশ জুড়ে। এই সিন্ডিকেটটাকে আমাদেরকে একটু আইডেন্টিফাই করে কেটে ডিফিউজ করতে হবে। বালুমহলকে যদি লিজ দিতে হয় তাহলে অ্যাপ্রোপ্রিয়েটলি বালুমহল নিয়ে কাজ করতে হবে, আর যদি বালুমহলের লিজ বন্ধ করতে হয় তাহলে একবারে বন্ধ করতে হবে। যদি চরগুলোকে আমরা ইউটিলাইজ করতে চাই, আমাদের রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে আমরা যদি সোলার প্যানেল তৈরি করে সেখানে কাজ করতে চাই, তাহলে চরাঞ্চলে যে ক্রাইমগুলো হয় এই ক্রাইমগুলো বন্ধ করা অনতিবিলম্বে সম্ভব। আমাদের নাটোরের লালপুর এবং পাবনায় যে চরগুলো আছে, ঈশ্বরদীতে যে চরগুলো আছে, সেখানে গত 3 সপ্তাহে 3টা কিলিং হয়েছে, 3টে মার্ডার হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। এবং এগুলোকে বন্ধ করার জন্য অনতিবিলম্বে এই চরগুলোকে আমাদেরকে হাত দেওয়া উচিত এবং কাজ করা উচিত। দ্বিতীয়ত আমাদের উত্তরাঞ্চলে অনেক সুগার মিল আছে, এই বন্ধ হয়ে যাওয়া এবং অর্ধবন্ধ মিলগুলোকে অবশ্যই আমাদেরকে কাজে হাত দিতে হবে। তাহলে যেটা হবে, আমাদের যুব উন্নয়নের জন্য, যুব সমাজের কর্মসংস্থানের জন্য তারা যখন সরকারি চাকরির খোঁজে ঘুরতে থাকে, অথচ সরকারি চাকরির সংস্থান আসলে সকল
সকলকে দেওয়া সম্ভব না। আমরা যদি এলাকা ভিত্তিক কাজগুলো হাত দিতে পারি তাহলে সেখানে কর্মসংস্থান হবে এবং এলাকাতে ভিত্তিক কিন্তু উন্নয়ন করা আমাদের পক্ষে সম্ভব। ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট যে প্রজেক্টটি আমরা এগোতে চাচ্ছি, ইতিমধ্যে যদি আমরা সেই কাজগুলোকে আরও একটু ত্বরান্বিত করি তাহলে আমাদের কাছে অনেকভাবে এই ধরনের প্রস্তাবগুলো এসছে যে আপনারা এই কাজগুলো করেন। কিছুদিন আগে শ্রীমঙ্গলে গিয়েছিলাম, চা বাগানের মণিপুরীদের সাথে কথা বলেছি। চমৎকার কাজ তারা করে, মণিপুরি শাড়ি তৈরি তারা করে। রাজশাহীতে আমাদের তাঁত আছে, টাঙ্গাইলে তাঁত আছে, নাটোরে আঁক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে আমরা কাজ করে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করতে পারি। পরিশেষে বলতে চাই, বর্তমান সরকার চাইছে দেশের সকল জনগণকে নিয়ে সামনে এগিয়ে যেতে, দেশের জনগণের জীবন মানের উন্নয়ন করতে। আসুন আমরা সকলে মিলে একসাথে সম্মিলিতভাবে সেই কাজটি করি। পথ দীর্ঘ নয়, পথটি খুবই অল্প। এই অল্প পথে যেন আমরা কাজগুলো একটু ভালো মতো করতে পারি, সকলে মিলে করতে পারি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী বক্তব্য রাখার জন্য আমি মাননীয় বিরোধী দলের নেতাকে আহ্বান জানাচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি জনাব মির্জা ফখরুল ইসলাম, মাননীয় মন্ত্রী এবং সংসদ সদস্য যে প্রস্তাব উত্থাপন করেছেন আমি তাকে সমর্থন করছি। এই দেশ আমাদের সবার। আমরা সকলেই স্বাধীন পররাষ্ট্রনীতির কথা বলে থাকি। আমরা সত্যিকার অর্থে একটা স্বাধীন পররাষ্ট্রনীতি দেখতে চাই, বাস্তবায়ন করতে চাই। এই ক্ষেত্রে বিরোধী দল হিসাবে আমাদের যেটুকু করণীয়, আমরা সরকারকে আশ্বস্ত করছি যে আমরা সকল সহযোগিতাই করব। সব কিছুর উপরে আমাদের প্রিয় দেশ, যে দুটি দেশ সফরের মধ্য দিয়ে তার সরকারি সফর শুরু হলো, দুটি দেশই আমাদের দীর্ঘদিনের বন্ধু এবং তারা পরীক্ষিত বন্ধু। তবে এটি ঠিক যে বাংলাদেশ একটা ইম্পোর্ট বেসড কান্ট্রি। আমাদের এক্সপোর্টের চেয়ে ইম্পোর্ট অনেক বেশি, ব্যবধানটা অনেক বড়। আমাদের এক্সপোর্টের মূল দুইটা খাত, একটা হচ্ছে রফতানি, আমরা যেটা আরএমজিতে করে থাকি, আর একটা আমাদের ম্যান পাওয়ার, আমি রপ্তানি বলি না, তাদেরকে আমরা পাঠিয়ে থাকি। এটাকে ডাইভার্সিফাই করার যথেষ্ট সুযোগ আমাদের রয়েছে। তার জন্য দরকার শর্ট, মধ্য এবং দীর্ঘমেয়াদী প্ল্যান। আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী তার সফরে এই বিষয়গুলা মাথায় রেখেই তিনি দুইটি দেশের সাথে আলাপ আলোচনা করেছেন। যেহেতু আমরা সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে আছি, খুবই ভালো হয় স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। এই 350 মানুষই কিন্তু 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। তারা যখন জানবেন তখন এর মধ্য দিয়ে সরকার এবং জনগণের সাথে সেতুবন্ধন তৈরি হবে। এটা আমরা সবাই বলি, সবাই চাই যে আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে। আমি আশা করি তিনি সেই সতর্কতা অবলম্বন করেছেন। আমি এও আশা করি যে আমাদের স্বাধীন ফরেন পলিসিতে কেউ হস্তক্ষেপ করুক, এটা আমরা কখনো মেনে নেব না। দেশের স্বার্থ আগে, তারপরে অবভিয়াসলি কারো সাথে আমাদের চুক্তি যাই হোক সেটা হবে মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। এই ভারসাম্যটা রক্ষা করেই আগামীর পলিসি যেন পরিচালিত হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং তার সরকারের সফলতাও কামনা করছি।
শুধু এতটুকু যে এই সংসদ যেন সকল কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হয়, সংসদকে বাইপাস করে যেন কিছুই না হয়, সব কিছু হোক সংসদের ভিতরে। এই সংসদ আলো ছড়াক, আগামী দিনে জনগণ, সরকারি দল, বিরোধী দল সকলের কার্যক্রমকে তাদের অ্যাকাউন্টে নিয়ে তারাই তাদের সিদ্ধান্ত নেবে। এখানে সরকারি দল সকল ক্রেডিট নেবে আর বিরোধী দল সব কিছুতে বিরোধিতা করবে, আমরা ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে আমরা এই কালচার সমর্থন করি না। সরকারি দলকেও বিরোধী দলকে সম্মান করতে হবে, আর বিরোধী দলেরও দায়িত্ব থাকবে দেশ গঠনে তার জায়গা থেকে যথাযথ ভূমিকা রাখা। সবাইকে ধন্যবাদ। আমি এই প্রস্তাবকে আবারও সমর্থন দিয়ে আপাতত কথা শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাবটির উপরে ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী দল থেকে সুচিন্তিত মূল্যবান মতামত আমরা শুনতে পেয়েছি। সহজেই অনুমিত হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিককালের মালয়েশিয়া এবং চীন সফরটি পররাষ্ট্র নীতিতে এক নূতন দিগন্তের সূচনা করেছে। এর ফলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা আরও সংহত হবে বলে আমরা সবাই মনে করি। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের সপক্ষে অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ ছিল এই সফর। সাথে সাথে আমাদের নিরাপত্তার প্রশ্নে বিশ্ববাসীরও দৃষ্টি আকর্ষিত হয়েছে। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে 1971 সালে জাতি যুদ্ধ করে দেশটিকে স্বাধীন করেছে। তারপর অনেক কঠিন সময় আমাদেরকে পার করতে হয়েছে। এমন এমন সরকার এই দেশে জনগণ দেখতে পেয়েছে যারা স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য কোনো প্রচেষ্টাই গ্রহণ করেনি। বর্তমান সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই সাম্প্রতিক সফরের ফলে দেশবাসী অত্যন্ত আশান্বিত হয়েছে এবং সাধারণ মানুষও এই সফরটি সাফল্যের সাথে সমাপ্ত করার জন্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে।